তো আজকে আমাদের টপিকস হচ্ছে অ্যাপ্রক্সিমেশন এন্ড এররস ইন নিউমেরিক্যাল কম্পিউটিং। তো গত ক্লাসে আমরা পড়েছিলাম যে নিউমেরিক্যাল মেথড কি, কেউ বলতে পারবে? কোন একটা প্রবলেমের কি ধরনের সলিউশন বের করে? একজন একটু বলো যে নিউমেরিক্যাল মেথডে আমরা কি ধরনের সলিউশন বের করি? অ্যাপ্রক্সিমেট সলিউশন। হ্যাঁ, অ্যাপ্রক্সিমেট সলিউশন বের করি, তাই না? নিউমেরিক্যাল মেথড থেকে এটা মানে গ্যারান্টেড না যে এক্সাক্ট সলিউশনটা পাওয়া যাবে। তাহলে যেহেতু অ্যাপ্রক্সিমেট সলিউশন বের করি, তার মানে হচ্ছে কি এক্সাক্ট সলিউশনের সাথে তার একটা কি থাকতে পারে, ডিফারেন্স থাকতে পারে, যেটাকে আমরা কি বলছি, এরর বলছি। আর আমরা যদি অন্যভাবে দেখি, এই এররটা আসলে আমাদের লাইফের পার্ট। আমরা কোনো কাজ করতে গেলেও ভুল হতে পারে। ডেইলি লাইফ আমাদের প্রতিনিয়ত হচ্ছে কি বিভিন্ন জায়গায় হচ্ছে কি আমাদের ভুল থাকতে পারে। আমরা ধরো কোনো একটা জিনিস মেজার করছি, সেই মেজারমেন্টের মধ্যেও কি ভুল থাকতে পারে। তো আমি আরো ডিটেলসে আসবো যে কিভাবে আমাদের সকল জায়গায় এরর আছে এবং সেটা তৈরি হয় এবং সেটা প্রপাগেট করে। তো এই সকল এররের মধ্যে কিছু হচ্ছে আনএভয়েডেবল, যে আমরা চাইলেও সেটাকে অ্যাভয়েড করতে পারি না। আর কিছু এরর আছে আমরা একটু কেয়ারফুল হলে এই এরর গুলোকে কি করা যায়, ওভারকাম করা যায়। তো এটা নিয়ে আমরা কথা বলবো। তো তার আগে আমরা একটু আসি যে হোয়াট ইজ এক্সাক্ট নাম্বার। তো এর আগে আপনি গত ক্লাসে বলেছিলাম নিউমেরিক্যাল মেথড আর অ্যানালাইসিসের পার্থক্যটা কে বলতে পারবে? একটু বলো দেখি, নিউমেরিক্যাল মেথড আর অ্যানালাইসিস এই দুইটার মধ্যে পার্থক্যটা আমরা কি বলেছিলাম? কার মনে আছে? আশিকুল ইসলাম আছো? জি স্যার। একটু বলতে পারবে নিউমেরিক্যাল মেথড আর অ্যানালাইসিস এই দুইটার মধ্যে একটা পার্থক্য আমরা বলেছিলাম। নিউমেরিক্যাল মেথডে আমাদের টার্গেট থাকে কি, কোনো একটা প্রবলেমের যে সলিউশন, সেই সলিউশনের মেথড অর্থাৎ হচ্ছে অ্যালগরিদমটা ডিজাইনের উপরে এবং সেটা ইমপ্লিমেন্টেশন। আর অ্যানালাইসিসে কি এমফেসিস থাকে, এরর নিয়ে ইয়া করা হয় স্যার, মানে কতটুকু এরর অ্যানালাইসিস নিয়ে ওরা আরেকটু বেশি চিন্তা করে। মেথড তো অবশ্যই বের করতে হবে, এরপরে সেই মেথড এর এরর কেমন আছে সেটার একটু এক্সটেন্সিভ অ্যানালাইসিসে যায়। তো আমরা যেহেতু মেথডস পড়বো, কোর্সটার নাম হচ্ছে মেথডস, আমরা এরর অ্যানালাইসিসটা রিলেটিভলি কম যাব। তারপরে বেসিকটা হচ্ছে আমরা আজকে একটু দেখব। মানে এটা যদি তোমরা যদি ম্যাথমেটিক্স এর স্টুডেন্ট হতে তাহলে হয়তো এরর নিয়ে আর অনেক বেশি কথা বলা হতো। আমরা অত ডিটেইলসে যেতে চাই না। আমরা বেসিক কনসেপ্টটার পরে আমরা মেথডস ডেভেলপমেন্টে চলে যাব, অর্থাৎ হচ্ছে বিভিন্ন প্রবলেম সলিউশনের অ্যালগরিদম ডিজাইনের দিকে আমরা চলে যাব। আচ্ছা, আসা হচ্ছে এক্সাক্ট নাম্বার। এক্সাক্ট নাম্বার হচ্ছে কি, যেই নাম্বারটা ব্যাপারে কি কোনো আনসার্টিনিটি নাই বা কোনো অ্যাপ্রক্সিমেশন নাই, ওইটার ভ্যালু যা তাই আমি বলছি, তখন সেটাকে বলা হবে এক্সাক্ট নাম্বার। যেমন আমি 1 বললাম, এটা একটা এক্সাক্ট নাম্বার, কারণ 1 বলতে তুমি কি বুঝো, সেটা যেটা বোঝায় সেটাই তুমি হচ্ছে বলছো। বা 1/3 বা 100। বা আমি যদি পাই বলি, যখন আমি শুধু পাই বলছি তখন কিন্তু সেটা একটা এক্সাক্ট নাম্বার। আমি যখন √2 বলছি তখন হচ্ছে এক্সাক্ট নাম্বার। আচ্ছা, এখন অ্যাপ্রক্সিমেট নাম্বার কি? অ্যাপ্রক্সিমেট নাম্বার হচ্ছে কোন একটা এক্সাক্ট নাম্বারকে আমি তার এক্সাক্ট ফর্মে লিখতে পারতেছি না, তার একটা কাছাকাছি ভ্যালু আমি নিচ্ছি, তখন সেটাকে বলা হবে অ্যাপ্রক্সিমেট নাম্বার। তো একটু আগে আমি বললাম যে পাই হচ্ছে একটা এক্সাক্ট নাম্বার। কেউ বলতে পারো পাই কি জিনিস? ধ্রুব ধ্রুব মান। না, এটা তো কনস্ট্যান্ট বুঝছি, কিন্তু কোথায় থেকে আসছে মানটা? এটা তো জানি না। বৃত্তের একটা, হ্যাঁ স্যার, বৃত্তের পরিধির সাথে রিলেটেড এরকম। হ্যাঁ, বৃত্তের পরিধির সাথে কার অনুপাত? ব্যাসার্ধ।
ব্যাসের অনুপাত। ব্যাস মানে হচ্ছে কি ডায়ামিটারের অনুপাত। তো তুমি ছোট বৃত্ত আঁকো, বড় বৃত্ত আঁকো, মাঝারি বৃত্ত আঁকো, যে ধরনের বৃত্ত আঁকো না কেন, এই পরিধি এবং ব্যাস এর অনুপাত সবসময় সমান, এবং সেটা কার সমান? পায়ের সমান। তার মানে আমি যখন পাই বলছি, আমি একটা এক্সাক্ট জিনিস বলছি, যে কোনো সার্কেলের কি সারকামফারেন্স এবং ডায়ামিটারের রেশিও। কিন্তু আমি যদি বলি পায়ের নিউমেরিক্যাল ভ্যালু কত, কে বলতে পারবে? 3.1416। তাহলে নরমালি ছোটকালে আমরা দেখে আসছি 3.14, তাই না? এটা হচ্ছে পায়ের মান। কিন্তু এটা কিন্তু পায়ের এক্সাক্ট ভ্যালু না। এটা হচ্ছে আনলিমিটেড স্যার, অনেক বড়। হ্যাঁ, এটা হচ্ছে এই দশমিকের পরে অসংখ্য ডিজিট বের করা হয়েছে। কেউ বলতে পারবে কত ডিজিট পর্যন্ত মানে এক্স্যাক্টলি বের করা হয়েছে? 1200 মনে হয়, 1200 বা 1300 অনেক এরকম বেশি, প্রায় 3 লাখ ডিজিট বের করা হয়েছে, 3 লাখ ডিজিট। এবং পায়ের এটা হচ্ছে একটা আলাদা বৈশিষ্ট্য যে এই 3 লাখ ডিজিট বের করার পরও এখানে কোনো রেগুলার কোনো প্যাটার্ন খুঁজে পাওয়া যায়নি। স্যার পৌনঃপুনিক হয় নাই। হ্যাঁ, পৌনঃপুনিক হয়নি। যেমন ধরো আমি যদি 1/3 করি, এটাও কিন্তু রেজাল্টটা কি ইনফাইনিট না? এটা মান কত? 1/3। স্যার 0.3333 এরকম। হ্যাঁ, হচ্ছে, কিন্তু তার মানে কি আমি কোন একটা পার্টিকুলার পজিশনের ডিজিটটা কত হবে সেটা আগে থেকেই বলতে পারতেছি, কারণ এটা 3টা চলতেই থাকবে, অর্থাৎ হচ্ছে রিপিটেড হয়ে গেছে, যেটাকে তোমরা পৌনঃপুনিক বলেছো। কিন্তু পায়ের এটা হচ্ছে আলাদা একটা বৈশিষ্ট্য যে এতগুলো ডিজিট বের করার পরও এখানে কোনো ধরনের রিপিটেশন খুঁজে পাওয়া যায়নি, এবং ধারণা করা হয় যে এটা আসলে কোনো রিপিটেশন হয়তো পাওয়া যাবে না। তো এখন আমি তো পাই নিয়ে যখন কাজ করতে যাব, তখন কি আমি এরকম দশমিকের পরে এত ডিজিট কি লিখতে যাব? তো এটা প্র্যাকটিক্যালি কি পসিবল না যে আমি ক্যালকুলেশন করার সময় দশমিকের পরে 1 লাখ ডিজিট নিয়ে কাজ করব। তো এই জন্য হচ্ছে আমরা কাজ করার সময় কি সাম ডিজিটস পর্যন্ত হচ্ছে কি নেই। যেমন ধরো ছোটকালে তোমরা সবসময় পায়ের মান 3.14 পর্যন্ত নিয়ে আসছো, এখন হয়তো তোমরা হয়তো আরেকটু বেশি ডিজিট নাও, 3.14159 এরকম তোমরা হচ্ছে নিরা। তাহলে আমরা যতটুকুই নিই না কেন, আমরা সাম পোর্শন বাদ দিয়ে দিচ্ছি, সাম ভ্যালুস বাদ দিয়ে দিচ্ছি। আচ্ছা, 1 মিনিট, আমার একটা কল আসছে। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা পেয়েছি।
সরি, তাহলে আমরা যেটা বলছিলাম যে আমরা যদি পাই এর মানটা 3.14 ধরি, তাহলে এখানে আমাদের সাম এররস, আমরা যদি আরেকটু বেটার অ্যাকুরেসি ধরি 3.14159, তাও কি আমাদের কিছু অংশ তো বাদ পড়ছে, এর ফলে সাম এরর তৈরি হচ্ছে। আমরা যদি আরো বেশি নিই, ধরো হচ্ছে 10 ডিজিট নিলাম, 20 ডিজিট নিলাম, 100 ডিজিট নিলাম, আমরা যেটাই নিই না কেন সাম এরর সেখানে ইন্ট্রোডিউস হচ্ছে। তো এটাকে বলা হচ্ছে অ্যাপ্রক্সিমেট নাম্বার, অর্থাৎ হচ্ছে আমি তার এক্সাক্ট ভ্যালুটা সরাসরি প্র্যাকটিক্যাল পারপাজে আমি লিখতে পারছি না, তার একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু আমরা নিচ্ছি। তাহলে সবার এটুকু ক্লিয়ার হয়েছে যে এক্সাক্ট নাম্বার আর অ্যাপ্রক্সিমেট নাম্বার কি জিনিস? কারো কোনো কনফিউশন আছে? না স্যার। আচ্ছা, এখন আসে হচ্ছে এটা আমাদের ধরো ল্যাব রিলেটেড, এটা প্রথম তোমাদের যদি খেয়াল করে দেখো, তোমাদের ল্যাবে এই অংশটা আছে সিগনিফিকেন্ট ডিজিট বের করা। তাহলে আমরা এই অংশটাতে এখন আসি। এটাকে সিগনিফিকেন্ট ডিজিটও বলা হয়, সিগনিফিকেন্ট ফিগারও বলা হয়, দুইটাই দেখা যায়। তো ডেফিনেশন যদি আমরা লিখি, the digits that are used to express a number are called significant digits. কোন একটা নাম্বারকে এক্সপ্রেস করার জন্য যে ডিজিট গুলো ইউজ করা হয় তাদেরকে সিগনিফিকেন্ট ডিজিট বলা হয়। তো 1 থেকে 9 এগুলো সবসময় সিগনিফিকেন্ট ডিজিট, এর ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু 0টা সিগনিফিকেন্ট ডিজিট না, এটাকে নাম্বারটা ফর্ম করার জন্য, ডেসিমাল পয়েন্ট গুলোকে ফিল আপ করার জন্য ইউজ করা হয়েছে। তো সেই অনুসারে 0টা কখনো সিগনিফিকেন্ট, কখনো নন সিগনিফিকেন্ট। তাহলে আমাদের বেসিক্যালি বোঝা লাগবে যে when 0 is significant or when 0 is non significant। তো নিচে মোটামুটি রুল গুলো দেওয়া আছে, এখান থেকে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। স্যার জিরোকে নিউট্রাল ধরো না। 0 তো একটা ডিজিট, মানে 0 কে আমরা সিগনিফিকেন্ট ডিজিট ধরবো কি ধরবো না কোন একটা সংখ্যার ভিতরে। মানে আমি যদি 1 2 3 4 লিখি, তাহলে এখানে প্রত্যেকটা ডিজিটই হচ্ছে সিগনিফিকেন্ট। কিন্তু 0 থাকলে, যেমন ধরো আমি লিখলাম 0 1 2, এখানে 0টা কি সিগনিফিকেন্ট? না স্যার। না স্যার। তো এখন হচ্ছে আমরা আরেকটু ডিটেলসে যাব এবং কিছু জিনিস আমাদের প্রচলিত যে কনসেপ্ট তার সাথে হয়তো কিছুটা মিলবে না, আমরা আসছি আস্তে আস্তে। অর্থাৎ হচ্ছে কোন একটা সংখ্যা যদি আমি লিখি, নাম্বার যদি লিখি, সেখানে অল নন জিরো ডিজিটস আর সিগনিফিকেন্ট। তাহলে এটাই দেখো প্রথম আমাদের রুল, অল নন জিরো ডিজিটস আর সিগনিফিকেন্ট। তাহলে এটা খুব সহজেই পেয়ে গেলাম যে একটা সংখ্যার ভিতরে 0 ছাড়া আর বাকি যা আছে ওগুলো সব সময় হচ্ছে সিগনিফিকেন্ট। আচ্ছা, সেকেন্ড যেটা বললো, অল জিরোস অকারিং বিটুইন নন জিরো ডিজিটস আর সিগনিফিকেন্ট। এটাও আমরা বুঝতেছি যে আমি যদি 104 লিখি, তাহলে এই 0টা হচ্ছে সিগনিফিকেন্ট, কারণ 14 আর 104 অবশ্যই কি এক না, তাই না? জি স্যার। তাহলে এটাও আমাদের কোনো সমস্যা নেই। আচ্ছা, ট্রাইলিং জিরোস ফলোইং এ ডেসিমাল পয়েন্ট আর সিগনিফিকেন্ট, এইটা আমাদের কনসেপ্টের সাথে একটু ধাক্কা খাবে। আমরা ম্যাথমেটিক্সের সাধারণত পড়েছি 3.5 আর 3.50, দুইটাকে আমরা একই হিসেবে চিন্তা করি না? জি জি স্যার। কিন্তু এখানে তা বলেনি, এখানে বলেছে ট্রাইলিং জিরোস ফলোইং এ ডেসিমাল পয়েন্ট আর সিগনিফিকেন্ট। তার মানে এখানে আছে 2 সিগনিফিকেন্ট আর এখানে আছে কত? 3 সিগনিফিকেন্ট। তার মানে 3.5 and 3.50 একই না। কেন, সেটার এক্সপ্লেনেশন আমি পরে আসছি। কিন্তু স্যার ভ্যালু কত স্যার সেম না? আমাদের নরমাল সেন্সে হচ্ছে এই দুইটার ভ্যালুকে আমরা সমান ধরছি, তাই না? জি কিন্তু আমি যখন এরর ক্যালকুলেশন করব, তখন এইখানে যেইটুকু এরর আর এখানে যেইটুকু এরর একই না।
বা আমি যদি বলি যে কোন একটা সংখ্যা দশমিকের পরে 1 ঘর পর্যন্ত কারেক্ট, আর আরেকজন যদি বলে যে আমার এই রেজাল্টটা দশমিকের পরে 2 ঘর পর্যন্ত কারেক্ট, তাহলে দুইখানে যেই পরিমাণ তোমার এরর জেনারেট হবে সেটা একই না। তো এটা আমরা আরেকটু পরে আসলে বুঝতে পারবেন। তার মানে এটা হচ্ছে আমাদের প্রচলিত যে কনসেপ্ট, তার সাথে একটু ডিফার করছে। মানে প্রথম দুইটাতে কোনো সমস্যা ছিল না। তো জাস্ট এই মুহূর্তে আমরা হচ্ছে যে রুলটা জেনে রাখি, ডেসিমাল পয়েন্ট যদি থাকে, দশমিক যদি থাকে, এরপরে আমাদের সেটা কি বলে নন জিরো বা জিরো ডিজিট থাকুক, মানে যতগুলো জিরো ডিজিট আছে সবগুলোই সিগনিফিকেন্ট। মানে তার আগে নন জিরো থাকুক বা না থাকুক, অর্থাৎ হচ্ছে এই যে 5 থাকুক বা না থাকুক, অর্থাৎ হচ্ছে 3.0 আর 3.00, এই দুইটা বেসিক্যালি এরর অ্যানালাইসিসে এক না। মানে এখানে দশমিকের পরে একটা শূন্য আছে, এখানে দশমিক পরে দুইটা শূন্য আছে, যদিও আমরা নর্মাল সেন্সে দুইটাকে এক হিসাবে চিন্তা করতাম, কিন্তু এরর অ্যানালাইসিসে দুটো একই না। কেননা সেটা তোমরা একটু পরে বুঝতে পারবে। তাহলে এটা বুঝে গেছে। তাহলে এখানে আমাদের কত সিগনিফিকেন্ট ডিজিট আছে? 3টা। এখানে কয়টা আছে? 3টা। এখানে কয়টা আছে? বলো দেখি, এখানে কত সিগনিফিকেন্ট ডিজিট আছে? 3টা স্যার। এখানে 3টা। প্রথম জিরোটাকে আমরা বাদ দিছি কেন, সেটা আমরা 4 নম্বর রুলে এক্সপ্লেইন করা আছে। বা এটা আমাদের মিলছে যে আমরা যদি 0 1 2 বলি, তাহলে এখানে আমরা কিন্তু এই জিরোটাকে সিগনিফিকেন্ট ধরি না, এই 1 এবং 2 হচ্ছে সিগনিফিকেন্ট। আচ্ছা, zeros between the decimal point and preceding a non-zero digits are non-significant. কথাটা বোঝা গেছে কিনা দেখো। Zeros between the decimal point and preceding a non-zero digits are non-significant. তাহলে দেখো এটার ভিতরে কত সিগনিফিকেন্ট ডিজিট আছে? 1 2 3 4, এগুলো তো অবশ্যই সিগনিফিকেন্ট, কিন্তু এই পাশে যেই ডিজিট গুলো আছে, আমার এদিকে যেহেতু কোনো নন জিরো ডিজিট নেই, তাহলে এই পারে যত ডিজিট আছে অল আর নন সিগনিফিকেন্ট। তাহলে এটাও দেখো আমাদের প্রচলিত ধারণার সাথে একটু সংঘর্ষ হলো। আমি 0.1 আর 0.01, দুইটার মান তো অবশ্যই এক না, এক না স্যার। না স্যার। কিন্তু দুইটার সিগনিফিকেন্ট ডিজিট কয়টা? স্যার 8টা। এটা একটা, এটা দুইটা। এটাও তো একটা। একটা, এটা তো কি একটা। কারণ আমরা বলছি কি যে আমার এই পাশে যদি জিরো থাকে, অর্থাৎ হচ্ছে কোনো নন জিরো ডিজিট না থাকে, তাহলে ডেসিমাল পয়েন্টের পরে নন জিরো ডিজিট পাওয়ার আগ পর্যন্ত যত জিরো আছে সবগুলো হচ্ছে নন সিগনিফিকেন্ট। তাহলে দেখো দুইটা জিনিস আমাদের প্রচলিত কনসেপ্ট থেকে একটু উল্টা হয়ে গেল। আমরা সাধারণত 3.5 আর 3.50 কে সেম ধরি, কিন্তু এখানে আমরা বলছি যে এখানে সিগনিফিকেন্ট সংখ্যা 3টা, এখানে সিগনিফিকেন্ট সংখ্যা 2টা, আর উল্টা দিকে এখানে আমরা 0.1 আর 0.01 এর মান এক না। কিন্তু আমরা যদি সিগনিফিকেন্ট ডিজিট হিসেবে চিন্তা করি, এখানেও 1 সিগনিফিকেন্ট, এখানেও 1 সিগনিফিকেন্ট। তাহলে এই 3 এবং 4 আমাদের জেনারেল কনসেপ্ট থেকে একটু ডিফার করছে। কেন করছে সেটা আমরা উত্তর পাবো কিছুক্ষণ পরে। এই দুটো কথা বুঝতে পেরেছো? দুইটা রুল। ডেসিমাল পয়েন্টের পরে যদি শূন্য থাকে শেষে ট্রায়ালিং, মাঝখানে থাকলে তো হবে, এটা তো এই জায়গায় বলে দিছে যে মানে দুইটা নন জিরো ডিজিটের মাঝখানে যত শূন্য আছে সবগুলোই সিগনিফিকেন্ট। কিন্তু 3 নম্বরে বললো ট্রায়ালিং জিরো, অর্থ হচ্ছে শেষে ডেসিমাল পয়েন্টের পরে আমার লাস্টে যত শূন্য থাকবে সব হচ্ছে সিগনিফিকেন্ট। আর 4 নম্বর রুলে বলেছে আমার
ডেসিমাল পয়েন্টের পরে যদি এই পাশে আমার কি না থাকে, নন জিরো ডিজিট না থাকে, তাহলে ডেসিমাল পয়েন্টের পরে নন জিরো ডিজিট আসার আগ পর্যন্ত যতগুলো শূন্য আছে সব হচ্ছে নন সিগনিফিক্যান্ট। তো এই 3 আর 4টা একটু ভালো করে মাথায় রাখবে, কারণ এটা আমাদের প্রচলিত যে এইভাবে আমরা চিন্তা করি তার সাথে একটু ডিফারেন্স। আচ্ছা, when the decimal point is not written, trailing zeros are ambiguous, generally not considered to be significant. আমরা যে বালগুরু স্বামীর যে বইটা পড়ছি সেখানে তারা আর ওই ambiguous জানে, তারা সিম্পলি বলে দিয়েছে যে তারা হচ্ছে নন সিগনিফিক্যান্ট। আর কিছু কিছু টেক্সটে হচ্ছে এটাকে ambiguous বলেছে, কেউ এটাকে ধরে কেউ ধরে না। তাহলে 3500 এখানে কিন্তু কোনো ডেসিমাল পয়েন্ট নেই, তো এই দুইটা শূন্য সিগনিফিক্যান্ট কিনা সেটা নিয়ে আছে, অ্যাম্বিগুইটি আছে বা কনফিউশন আছে বা মতভেদ আছে। তোমাদের বালাগুরু স্বামী স্ট্রেট ফরওয়ার্ড বলেছে যে এরা হচ্ছে সিগনিফিক্যান্ট না, তার মানে এখানে আমরা 2 সিগনিফিক্যান্ট ডিজিট পাচ্ছি। তো এটা অ্যাভয়েড করার একটা উপায় হচ্ছে আমরা এটাকে যদি একটা সায়েন্টিফিক নোটেশনে লিখি, তো নিচে দেখানো হয়েছে আমরা সায়েন্টিফিক নোটেশনে কিভাবে লিখতে পারি। আমি যদি 4500 কে এরকম লিখি 45 × 10⁻², তার মানে এখানে হচ্ছে 2 সিগনিফিক্যান্ট ডিজিট আছে। কিন্তু আমি যদি লিখতাম হচ্ছে 45.0 × 10⁻², তার মানে হচ্ছে এখানে 3 সিগনিফিক্যান্ট ডিজিট আছে। আমি যদি এভাবে লিখি 4500.0, এখানে আবার হচ্ছে কি, যেহেতু ডেসিমাল পয়েন্টের পরের জিরোগুলো হচ্ছে সিগনিফিক্যান্ট এবং তখন সবগুলোই সিগনিফিক্যান্ট, তাহলে এখানে হচ্ছে আমাদের 5 সিগনিফিক্যান্ট ডিজিটস আছে। তাহলে এখন রুলগুলো ক্লিয়ার কিনা? তাহলে আমি আবার একবার রিপিট করছি, অল নন জিরো ডিজিটস আর সিগনিফিক্যান্ট, অর্থাৎ হচ্ছে জিরো ছাড়া আর যত ডিজিট আছে তার সিগনিফিক্যান্ট। অল জিরোস অকারিং বিটুইন নন জিরো ডিজিটস আর সিগনিফিক্যান্ট, অর্থাৎ হচ্ছে দুইটা নন জিরো ডিজিটের মাঝখানে যদি যতগুলো জিরো থাকে সবগুলোই সিগনিফিক্যান্ট। আচ্ছা, 3 আর 4 নিয়ে একটু সাবধান। ট্রাইলিং জিরোস, ডেসিমাল পয়েন্টের পরে লাস্টে যত শূন্য থাকবে সব হচ্ছে সিগনিফিক্যান্ট। আর ডেসিমাল পয়েন্টের পরে আমার যদি ডেসিমাল পয়েন্টের আগে যদি জিরো থাকে এবং ডেসিমাল পয়েন্টের পরে জিরো দিয়ে শুরু হয়, যতক্ষণ পর্যন্ত আমরা নন জিরো ডিজিট পাবো সেই পর্যন্ত যত জিরো আছে সবগুলোই হচ্ছে কি নন সিগনিফিক্যান্ট। আর যেখানে ফ্র্যাকশন নাই, অর্থাৎ হচ্ছে ডেসিমাল পয়েন্ট নাই, সেখানে ট্রাইলিং জিরো অর্থাৎ হচ্ছে শেষের জিরো গুলোকে বেসিক্যালি হচ্ছে নন সিগনিফিক্যান্ট ধরা হয়। তো আমরা সায়েন্টিফিক নোটেশনে লিখলে আমরা ঠিক করে দিতে পারি যে ওইটাকে কিভাবে করা হয়। তো এই রিলেটেড একটা, তোমরা যদি আরো একটু ডিটেইলস পড়তে চাও তাহলে এই লিংকে গিয়ে দেখতে পারো। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যেটুকু বললাম এইটুকুর মধ্যে কারো কোনো কনফিউশন আছে কিনা? না স্যার। আচ্ছা, তোমাদের কিছু বেড়েছে। আচ্ছা, জাস্ট দুইটা টার্ম এখানে দেখো, আমাদের এখানে কিছু এক্সারসাইজ আছে। তো এই বইটাতে বেশ সুন্দর সুন্দর কিছু এক্সারসাইজ আছে, তোমরা করবে। আচ্ছা, এখানে জাস্ট দুইটা টার্ম একটু দেখার জন্য ইয়েটা করলাম, ওখানে সরাসরি আমি তখন লিখিনি, এটা মনে হয় আপডেট করলে ভালো। অ্যাকুরেসি আর প্রিসিশন, এই দুইটা টার্মের অর্থ কি এখানে এক্সপ্লেইন করেছে। অ্যাকুরেসি রেফার্স টু দ্য নাম্বার অফ সিগনিফিক্যান্ট ডিজিটস ইন এ ভ্যালু, অর্থ হচ্ছে একটা সংখ্যার ভিতরে কতটা সিগনিফিক্যান্ট ডিজিট আছে সেটাকে তার অ্যাকুরেসি বলে। তাহলে আমি যদি বলি the number 57.396 is accurate to 5 significant digits, আর precision refers to the number of decimal positions
that is the order of the magnitude of the last digit in a value. তাহলে প্রিসিশন বলতে বোঝাচ্ছে আমার যেই সংখ্যাটা সেই সংখ্যার লাস্ট যেই ডিজিট আছে তার ম্যাগনিটিউড কত, অর্থাৎ হচ্ছে এখানে বেসিক্যালি ডেসিমাল পয়েন্টের পরের হিসাবটা হচ্ছে যে করা হচ্ছে। তাহলে 57.396 আমি যখন অ্যাকুরেসি বলবো আমি বলছি যে এটা 5 সিগনিফিকেন্ট ডিজিট পর্যন্ত অ্যাকুরেট। আর যদি প্রিসিশন বলি, বেসিক্যালি আমি বলেছি যে দশমিকের পরে আমি 3 ঘর পর্যন্ত অ্যাকুরেট রেখেছি। তাহলে বুঝা গেছে দুইটার পার্থক্য। ক্লোজলি রিলেটেড, কিন্তু মানে কথার মধ্যে একটু পার্থক্য আর কি। অ্যাকুরেসি দিয়ে বোঝায় টোটাল নাম্বার অফ সিগনিফিকেন্ট ডিজিট, আর প্রিসিশন দিয়ে বোঝায় হচ্ছে ডেসিমাল পয়েন্টের পরে কত ডিজিট, এবং এর ফলে লাস্ট ডিজিটের যে ম্যাগনিটিউড সেটার সাথে রিলেটেড করে কথাটা গুলো বলা হয়। তো এখানে এই যে 4.1 আর 4.2 এটা হচ্ছে তোমরা একটু দেখবে। এখানে বের করেছে যে কোন সংখ্যার তার কত, যেমন ই এটাতে হচ্ছে নাম্বার অফ সিগনিফিকেন্ট ডিজিট কত বলো দেখি। এখানে যদি দশমিক না থাকে তাহলে সিগনিফিকেন্ট ডিজিট 2 হবে। বেসিক্যালি 2। যদিও ওই যে আমরা একটু বলছিলাম যে অরিজিনাল একটা অ্যানসার হচ্ছে যে এটা অ্যাম্বিগুইটি আছে, তবে এর এই বইতে হচ্ছে রুল হিসেবে লিখছে যে when the decimal point is not written, trailing zeros are not considered to be significant. এরা বেসিক্যালি হচ্ছে যে ওইটাকে বাদ দিয়ে দিয়েছে। আর এখানে হচ্ছে কি এই জিরো গুলো হচ্ছে কাউন্ট হবে কিনা? হবে স্যার, সিগনিফিকেন্ট ক্ষেত্রে দশমিকের পরের সংখ্যাগুলো দশমিকের পরে সব হচ্ছে সিগনিফিকেন্ট। তাহলে মাঝে মধ্যে তোমাদের পরীক্ষায় আসে এরকম কিছু সংখ্যা দিয়ে বলবে যে এই সংখ্যাটার ভিতরে কত সিগনিফিকেন্ট ডিজিট আছে। যেমন ধরো এখানে এই শূন্যগুলো কি কাউন্ট হবে? না স্যার। এই শেষের গুলো কি কাউন্ট হবে? জি স্যার। ঠিক আছে, তাহলে এই পরীক্ষায় মাঝে মধ্যে এরকম আসে। আচ্ছা, এবার আসে হচ্ছে রাউন্ডিং এ নাম্বার। তো ছোটকালে তোমরা এরকম পড়েছো, তাই ধরো তোমার কোন একটা ক্যালকুলেশনে মানটা আসলো 2.56723। তো আমরা সাধারণত দশমিকের পরে তো এত ঘর লিখতে চাই না, তাই না? জি স্যার। আমরা যদি বলি যে আমরা দশমিকের পরে 2 ঘর রাখবো, তাহলে তোমরা মানটা কত লিখো? তৃতীয় গড়ের সংখ্যাটা যদি 5 থেকে বড় 5 বা 5 থেকে বড় হয় তাহলে এদিকে একসাথে 1 যোগ করি। হ্যাঁ, অর্থাৎ হচ্ছে তোমরা এটাকে 2.57 বলেছো, তাই না? জি স্যার। আর এটা যদি আমার 3 হতো তাহলে 6 এ রেখে দিতাম। তাহলে তোমরা সাধারণত 2.56 রেখেছো। আচ্ছা, এটা যদি আমার 5 হয়? 5 হলো 1 যোগ করি স্যার। তাহলে এটাকে 2.57 রেখেছো। 57। তো এই কাজটাকে বলা হচ্ছে রাউন্ডিং, যে আমরা সার্টেন ডিজিট পর্যন্ত একটা সংখ্যাকে রাউন্ডিং করলাম, কারণ আমরা এত বেশি ডিজিট রাখতে চাই না। আমরা আমাদের ডেইলি লাইফে সাধারণত কি 2 ঘর পর্যন্ত জেনারেলি করে থাকি আর কি। আচ্ছা, এখন হচ্ছে যে এই যে আমরা 5 থাকলে আগের ঘরে কি করলাম, এখানে যদি কেটে দিই আগের ঘরে হচ্ছে কি +1 করে দিচ্ছি, তাই না? তো এটা কেন করছি? পাঁচের বেশি হলে কি অর্ধেক থেকে বেশি, এটা এররটাকে স্যার কনজিউম করার জন্য না, এররটাকে কনজিউম করার জন্য না, মানে 5-এর বেশি হলে আমি বাড়াচ্ছি, এটা বোঝা গেছে যে অর্ধেক থেকে বেশি আছে, তাহলে বেশির দিকে গেলাম। 5-এর কম হলে বুঝলাম যে কি অর্ধেক থেকে কম আছে, তার মানে আমি ওটাকে ফেলে দিচ্ছি। কিন্তু 5 হলে তো মিডল পজিশন আছে, তাহলে সবসময় আমি বাড়াবো কেন? তো সেখান থেকে আসছে হচ্ছে ব্যাংকার্স রাউন্ডিং রুল।
অর্থাৎ হচ্ছে একটা ব্যাংকে যদি এরকম সব সময় ধরো আমার টাকাটা আসতেছে 1.5 টাকা, তাহলে সে 2 টাকা দিল। আরেকজন কাস্টমার আসলো 2.5 টাকা, তাকেও 3 টাকা দিল। আরেকজন কাস্টমার আসলো 5.5 টাকা, তাহলে তাকেও কি করলো 6 টাকা দিল। তাহলে কি সবসময় ব্যাংকে কি টাকা বেশি দিতে হবে না? জি স্যার। আবার যদি সবসময় ফ্র্যাকশনটা ফেলে দেয়, তাহলে কি কাস্টমার আবার সবসময় লুজার হচ্ছে। মানে বাকি ক্ষেত্রে তো আমি যুক্তিটা বুঝলাম যে সেটা অর্ধেকের বেশি আছে বলে বেশির দিকে গেলাম, এটা অর্ধেকের কম আছে বলে কমের কারণে দিলাম না। কিন্তু অর্ধেক হলে আমি সবসময় বাড়াবো কেন? তো সেখান থেকেই আসছে হচ্ছে ব্যাংকার্স রাউন্ডিং রুলটা। তো এটাকে গাউসিয়ান রাউন্ডিংও বলে। আর এটার আরেকটা নাম হচ্ছে নিয়ারেস্ট ইভেন নাম্বার। এটা আমি বলবো কেন এটাকে। তো এটা অনেক জায়গায় ইউজ করা হয়, ডেলফি, ভিবিনেট, ভিবি6, এবং এটা একটা বেসিক্যালি IEEE স্ট্যান্ডার্ড। যদিও তোমরা সি বা C++-এ তোমরা অ্যাজ ইউজুয়াল যে রাউন্ডিংটা আছে সেটা ইউজ করে, তারা ব্যাংকার্স রাউন্ডিং রুলটা এখনো চেঞ্জ করেনি। মানে অনেক জায়গায় এটা চেঞ্জ হচ্ছে। আচ্ছা, রুলটা কি আমরা আগে দেখি। To round off a number to n significant digit, discard all the digits to the right of the nth significant digit and check the n+1 significant digit. অর্থাৎ কোন একটা সংখ্যাকে n significant digit পর্যন্ত যদি আমি রাউন্ডিং করতে চাই, তাহলে ধরো এখান থেকে শুরু করে এইটুকু হচ্ছে n, তাহলে আমাকে হচ্ছে n+1 তম ডিজিটটাকে হচ্ছে চেক করা লাগবে, এই জায়গাটাকে চেক করা লাগবে। যদি এটা if it is less than 5, leave the n significant digit unaltered. যদি এটা 5 এর কম হয় তাহলে এখানে যা আছে তাই রাখবো, এটা ফেলে দিব। If it is greater than 5, add 1 to the n significant digit. এটা যদি 5 এর বেশি হয় তাহলে এখানে হচ্ছে 1 যোগ করব। তাহলে a আর b সাথে আমাদের কোনো ইয়া নেই, আমরা ছোটকাল থেকে যেভাবে পড়ে আসছি ঠিক সেভাবেই আছে। If it is exactly 5, then leave the n significant digit unaltered if it is an even number, but increase it by 1 if it is an odd number. এখানে গেছে আমাদের চেঞ্জ হলো। অর্থাৎ হচ্ছে এটা যদি 5 হয়, আগে হচ্ছে আমরা সবসময় এখানে 1 যোগ করে দিতাম, কিন্তু ব্যাংকার্স রাউন্ডিং বললো যে না, সবসময় আমি কেন 1 যোগ করব, আমি কখনো যোগ করব কখনো যোগ করব না। তাহলে 50%, মানে অর্ধেক টাইম আমি যোগ করব, অর্ধেক টাইম আমি যোগ করব না, তাহলে কি সমান আমি দিলাম। আচ্ছা, এখন কিভাবে এটা মেজার করব? তো মেজার করার জন্য যেটা করলো সেটা হলো তখন হচ্ছে এই ডিজিটটাকে আমি চেক করব, n তম ডিজিটটাকে চেক করব। এটা যদি কি হতে পারে, ইভেন হতে পারে, অড হতে পারে। তাহলে ইভেন বা অড আসার প্রবাবিলিটি কি সমান না? তাহলে আমি আশা করতে পারি যে 50% টাইম কি হবে, ইভেন আসতে পারে, 50% টাইম অড আসতে পারে। তাহলে আমি যে কোনো একটা নিব, যে কি করব, যে এক সময় হচ্ছে বাড়াবো, এক সময় হচ্ছে বাড়াবো না। তাহলে 5 এর ক্ষেত্রে 50-50 আমার আসতেছে। তো এখন আমি কোনটা করব, যে অডের সময় বাড়াবো না ইভেনের সময় বাড়াবো? তো এই জন্য এই রুলটাকে আমরা বলছি নিয়ারেস্ট ইভেন নাম্বার। তার মানে আমরা টার্গেট হচ্ছে এটাকে ইভেন করে ফেলার। তো যদি এখানে অড থাকে তাহলে হচ্ছে আমরা +1 করব, আর আমরা যদি এই জায়গাটা ইভেন থাকে তাহলে ইভেনে রেখে দিব, কারণ অডের সাথে আমি যদি 1 যোগ করি সেটা ইভেন হয়ে যায়, আর ইভেনটাকে যদি আমরা চেঞ্জ না করি তাহলে সেটা ইভেন থেকে যাচ্ছে। এই জন্য এটার নাম দিয়েছে নিয়ারেস্ট ইভেন নাম্বার। তাহলে সি নাম্বার কন্ডিশনটা সবাই বুঝছো কিনা? জি স্যার। তাহলে আমাদের মূল যেটা কথা, ব্যাংকার্স রাউন্ডিং রুল, যদি 5 এর বেশি হয় তাহলে হচ্ছে কি আমাদের কিছু করা লাগবে না। যদি 5 এর কম হয়, সরি 5 এর বেশি হয় তাহলে হচ্ছে আগের ডিজিটে হচ্ছে কি আমরা 1 যোগ করব, আর যদি 5 এর কম হয় তাহলে আমরা n+1 থেকে বাকিটা ফেলে দিব, n তম ডিজিটে কোনো চেঞ্জ আসবে না। আর যদি এক্স্যাক্টলি 5 হয় n+1 তম ডিজিটটা, তাহলে n তম ডিজিটটা আমাকে চেক করতে হবে এটা অড না ইভেন। যদি অড হয় তাহলে 1 যোগ করব, আর যদি ইভেন হয় তাহলে কোনো কিছু করব না। ক্লিয়ার এখন? জি স্যার। তাহলে আমাদের জেনারেল রাউন্ডিং রুল থেকে এখানে আমরা একটা স্লাইডলি ডিফারেন্স পেলাম 5 এর ক্ষেত্রে। তো এখানে কিছু লিংক আছে, দেখতে পারো। আমার মনে হয় এই এক্সাম্পলটা পড়লে তোমরা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে।
আমরা কি করতে চাচ্ছি, রাউন্ডিং টু 4 সিগনিফিকেন্ট ডিজিট। পরীক্ষায় দুই ভাবে আসতে পারে, কখনো বলা হবে যে এই 4 সিগনিফিকেন্ট ডিজিট পর্যন্ত রাউন্ডিং করো, আবার কখনো বলা হবে প্রিসিশন দিয়ে, অর্থাৎ হচ্ছে ডেসিমাল পয়েন্টের পরে 3 ঘর পর্যন্ত রাউন্ডিং করো। আচ্ছা, এখানে যেহেতু 4 সিগনিফিকেন্ট ডিজিট বলেছে, তাহলে আমার হচ্ছে 1 2 3 4, এখানে হচ্ছে 5টা, তাই না? তাহলে 1.658 এই পর্যন্ত তো থাকবে। এখন জি স্যার। এটা হচ্ছে কি, 3টা হচ্ছে কি 5-এর থেকে বড় না ছোট না সমান? 5 থেকে ছোট স্যার। 5 থেকে ছোট। তার মানে আমরা 8-এর উপরে কোনো কিছু যোগ করতে হবে না, হবে না? হবে না। হবে না। তার মানে যা আছে তাই রাখলাম 1.658, আর 3টা আমরা ফেলে দিলাম, যেহেতু আমরা চাচ্ছি কি 4 সিগনিফিকেন্ট ডিজিট পর্যন্ত। আচ্ছা, এখানে হচ্ছে 1 2 3 4 5 6, 6টা সিগনিফিকেন্ট, ভিতরের গুলো কিন্তু সিগনিফিকেন্ট 0। আমরা 4 সিগনিফিকেন্ট পর্যন্ত রাখতে চাচ্ছি, তাহলে 4 ঘর পর্যন্ত নিলাম 5 পর্যন্ত। তাহলে এটা কি 5 থেকে বড় না? 5 থেকে বড় স্যার। বড়। যেহেতু এটা 5 থেকে বড়, তাহলে আগেরটাতে কি হবে? 1 যোগ হবে। 1 যোগ হবে, তার মানে এটা হবে 30.06। 06। তাহলে এইটুক পর্যন্ত আমরা আগে যেভাবে জানি সেটাই। আচ্ছা, এখন হচ্ছে 3 নাম্বার এক্সাম্পলটা দেখো। এখানে 4 সিগনিফিকেন্ট ডিজিট কি 0859 এই পর্যন্ত? না স্যার, আগে 0টা বাদ হ্যাঁ, পড়বে স্যার। আগের জিরোটা হবে না, তাহলে 4 সিগনিফিকেন্ট ডিজিট হচ্ছে 8594 এই পর্যন্ত। তাহলে আমরা যেহেতু 4 সিগনিফিকেন্ট ডিজিট রাখছি, পঞ্চমটাকে আমরা চেক করছি। তো পঞ্চমটা কত? 5। 5। তাহলে আমাদের এখন রাউন্ডিং, ব্যাংকার্স রাউন্ডিং রুলে আসছি। তো তোমাকে যদি বলা হয় জেনারেল রাউন্ডিং রুল, তাহলে তো তুমি আগের মতো ছোটবেলায় যেভাবে শিখতো সেভাবে করো। আর যদি কোশ্চেনে যদি বলা হয় যে এটাকে ব্যাংকার্স রাউন্ডিং রুল দিয়ে হচ্ছে যে রাউন্ডিং করতে হবে, তখন তোমাকে ওই অড ইভেনের চেকটা করতে হবে। তো যেহেতু আমরা এখন ব্যাংকার্স রাউন্ডিং রুল পড়ছি, তাহলে এটাকে যদি ব্যাংকার্স রাউন্ডিং রুল দিয়ে যদি আমি রাউন্ডিং করি, তাহলে এটা যেহেতু 5, তাহলে আমি 1 যোগ করব, এটা গ্যারান্টেড না। আমাকে তখন চেক করতে হবে আগের ডিজিটটা কত ছিল। তো আগের ডিজিট 4, 4টা কি অড না ইভেন? স্যার ইভেন। ইভেন। তাহলে ইভেনের ক্ষেত্রে আমরা বলছি কি কোনো কিছু যোগ করা লাগবে না, এই জন্য অ্যান্সারটা হবে 0.8594। এটুক সবাই বুঝছো কিনা? জি স্যার। বুঝা গেছে? আমরা যদি স্যার আমাদের 6 থাকলে 4 এর জায়গায় যদি 6 থাকে তখন আর চেঞ্জ করতে হবে না, ওরকম কি হবে? 4 এর জায়গায় 4 এর জায়গায় যদি স্যার 6 হয় অথবা 8 হয়, হ্যাঁ, মানে তখন যদি ইভেন থাকে তাহলে হচ্ছে মানে হ্যাঁ, ইয়া change হবে না, করতে +1 হবে না। হবে। এটা শুধু কখন? শুধুমাত্র যখন এই জায়গাটায় 5 থাকবে। আচ্ছা, নিচেরটাও দেখো 3.141, এটুকু হচ্ছে 4 ডিজিট। তাহলে 5th ডিজিটটা হচ্ছে কত? 5। 5। তার মানে আমাকে আগের ডিজিটটা চেক করতে হবে অড না ইভেন। এই 1টা কি? অড স্যার। অড স্যার। তাহলে অবশ্যই আমাকে 1 যোগ করতে যোগ হবে। করতে হবে। তার মানে এটা রেজাল্ট হবে 3.142। আমার যদি এরকম থাকতো 3.14259, আমি যদি 4 সিগনিফিকেন্ট ডিজিট রাখতাম, তাহলে এটার অ্যান্সার কত হতো? 3.142। হ্যাঁ, এটার অ্যান্সার 3.142 হতো, কারণ আমি যেহেতু 4 ডিজিট পর্যন্ত রাখছি, এটা যেহেতু 5, তাহলে আগের ডিজিটটা আমি চেক করব, এটা যেহেতু ইভেন, তার মানে কি এখানে কোনো কিছু যোগ হবে না। বুঝা গেছে এটুক? জি স্যার। আচ্ছা, তাইলে আমরা দুইটা মেজর জিনিস আজকে শিখলাম। একটা হচ্ছে হাউ টু কাউন্ট দা সিগনিফিকেন্ট ডিজিটস, আর একটা হচ্ছে ব্যাংকার্স রাউন্ডিং রুল। এই দুইটা জিনিস আমরা পেলাম। তো এই দুইটাই কিন্তু তোমাদের ল্যাব 1-এ আছে। তো তোমাদের একটা ল্যাব 0 দিছি, যদিও এটা ফর্মাল ল্যাব না, জাস্ট তোমাদের ইয়া করার জন্য আমাদের লাগবে। তো ল্যাব 0টা কেউ করেছো? কোশ্চেনটা দেখছো সবাই? জি স্যার, কোশ্চেন মানে কেউ কমপ্লিট করছো না এখনো করো নাই? না স্যার কমপ্লিট হয়নি। একটু করে ফেলো, এটা কিন্তু আমাদের নেক্সট শনিবারের আগেই তোমাদের জমা দিতে হবে, শুক্রবারের মধ্যে জমা দিতে হবে। তো এটা আসলে আমরা ওই যারা কম্পিটিটিভ প্রোগ্রামার এখন সেকেন্ড সেমিস্টারে এটা শিখে ফেলে। তো তোমরাও কতটুকু শিখছো আমার মনে নাই। তো এটা জাস্ট প্রয়োজনে তোমরা যে কোনো সোর্স থেকে
জিনিসটা দেখে শিখতে হবে আর কি, মানে তোমার এই স্কিলটা থাকা লাগবে যে এই কিভাবে আমার হচ্ছে যে যদি স্ট্রিং আকারে অনেকগুলো ইন্টিজার দেওয়া থাকে, মানে অনেকগুলো ইন্টিজার একটা লাইনে থাকে, সেই লাইনটাকে স্ট্রিং এ পড়ে আমি তাদেরকে সেপারেট করে একটা ইন্টিজার এর মধ্যে রাখবো। মানে এটা তোমার একটা বেসিক স্কিল। মানে মানে তুমি যে কোনো সোর্স থেকে হেল্প নিয়ে শিখতে পারো, কিন্তু স্কিলটা তোমার মধ্যে থাকা লাগবে। অর্থাৎ হচ্ছে তুমি যে কোনো জায়গা থেকে প্রথমে নিজে ট্রাই করবে, পারলে তো খুবই ভালো, নিজে না পারলে যে কোনো সোর্স থেকে তুমি দেখো, দেখে জিনিসটাকে তোমাকে আয়ত্তে আনতে হবে। মানে যেন পরবর্তীতে এই ধরনের যে কোনো প্রবলেম পেলে তুমি যেন হচ্ছে যে এইভাবে ইনপুটটা নিয়ে প্রসেস করতে জানো। তোমরা একটা লাইব্রেরি ফাংশন জানো কিনা, strtoc? এই নামে কোনো লাইব্রেরি ফাংশন জানো? জি স্যার, এটা মনে হয় স্যার, না স্যার টোক তো জানি স্যার, strtoc মানে এটা দিয়েও এই প্রবলেমটা সলভ করা যায়। মানে একটা প্রবলেমের অনেক ধরনের সলিউশন আছে। যেমন কেউ ইচ্ছা করলে কি খুঁজে খুঁজে স্পেস বের করে করতে পারো, তো এই লাইব্রেরি ফাংশনটা দিয়ে এই প্রবলেমটা সহজে সলভ করা যায়। আরো অনেক পদ্ধতি আছে। তো আগেই বললাম যে তুমি নিজের মতো করে নিজে যদি বের করো ভালো, যদি না করো তুমি যে কোনো সোর্স থেকে দেখতে পারো, কিন্তু দেখে জিনিসটা তোমার মাথার ভিতরে ঢুকাইতে হবে, মানে জাস্ট শুধু কপি পেস্ট যেন না করো। আর এটা হচ্ছে আমাদের পরবর্তীতে বিভিন্ন প্রবলেম সলভ করার জন্য এই টেকনিকটা লাগবে, যে আমি কিভাবে একটা লাইন অফ ইন্টিজার্সকে স্ট্রিং আকারে পড়ে সেটাকে ইয়া করতে পারি। এটা হলো একটা প্রবলেমের সাব প্রবলেম হিসেবে কাজ করবে, মেইন প্রবলেম হচ্ছে ডিফারেন্ট। তো এই স্কিলটা সবার মধ্যে ডেভেলপ করো। তো আমি যেন দেখি যে আগামী শনিবারের মধ্যে মোটামুটি সবাই জানো যে কিভাবে এই প্রসেসিংটা করে। জি স্যার। তো তোমাদের কিন্তু মানে অনলাইন আমি ওপেন করে দিছি, কিন্তু অনলাইন থেকে কপিটা তুমি জাস্ট সোর্সটা নিবে না, ওইটা কি হয়েছে পুরোটা বোঝার চেষ্টা করবে, এবং সেই অনুসারে পরবর্তীতে যেন তুমি নিজের মতো করে নিজে কোড লিখতে পারো। আচ্ছা, আজকে আমরা এই সেকেন্ড টপিকসটা পড়ে ছেড়ে দিব। তোমাদের তো আগে বললাম যে আজকে মনে হয় ক্লাস কি আছে না নাই? 10টা থেকে 11টা তো রুটিনে ক্লাস নাই, তাই না? নাই স্যার, রুটিনে ক্লাস নাই। আচ্ছা, তাইলে একটা কাজ করতে পারি আমরা, আগামীকাল মঙ্গলবার না, কালকের 2টা 2:30 থেকে 3:30টার ওই সময় করতে চাও না এখন এই ক্লাসটা করে ফেলতে চাও? যদি আজকে তোমাদের নাম্বার অফ স্টুডেন্ট কম, তাহলে আজকে একটা কাজ করতে পারি, মাত্র 10 জন আছে তো, তাহলে আগামীকাল 2:30 থেকে 3:30 করি। এরপরের সপ্তাহ থেকে মানে ইয়াটা হয়ে যাবে, মানে সম্ভবত এই ক্লাসটা আমার এটা টানা 2 ঘন্টা হয়ে যাবে আর কি। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। আজকে তোমাদের যেহেতু নাম্বার অফ স্টুডেন্ট কম আছে, আমি তাহলে আর না শুরু করি। তাহলে জি স্যার, এটা হ্যাঁ, আজকে এখানে করে। তবে তোমরা সবাইকে মানে আমি মোটামুটি মানে খুব গুরুতর সমস্যা না থাকলে আমি সাধারণত তোমরা জানো যে আমি ক্লাস মিস করি না, এবং চাই যে তোমরা টাইমলি চলে আসো আর কি। তাহলে কালকে সবাইকে একটু টাইমলি চলে আসতে বলবে। ঠিক আছে স্যার। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা মনে হয় আজকে এখানে শেষ করে দিলাম, কারণ যারা আসে নাই তারা অনেক বেশি মিস করবে। ঠিক আছে, তাহলে ওদেরকে বলবে যে আজকের ক্লাসটা আমি ভিডিও দিয়ে দিব, একটু দেখে নিতে, যেন কালকে তাহলে শুরুতে আমার তোমাদের সমস্যা না হয়। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।